খুবই ইন্টারেস্টিং। আর পরবর্তী প্রসঙ্গে যে গত বছর সাকিব আল হাসান বাংলাদেশের সেরা খেলোয়াড়, সেরা ক্রীড়াবিদ আমি বলবো, যে গত বছর সাকিব আল হাসান যখন শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানালেন, তখন আপনি ফেসবুকে সাকিবকে দেশে ফেরানো ও দলে ফেরানোর সুযোগ না দেওয়া যে সঠিক সিদ্ধান্ত ছিল, সেটিকে একটি কৃতিত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখাতে চেয়েছেন। এই সপ্তাহখানেক আগে আমরা আবার আপনার একটি ভিডিও বক্তব্য দেখলাম, যেখানে আপনি বলেছেন সাকিব আল হাসানের পাসপোর্ট জটিলতা নিরসনে আপনি সহায়তা করেছেন। সাকিব আল হাসানকে নিয়ে আপনার দুটি বিপরীত অবস্থান কিনা এইটা না ফেরানো নাকি পাসপোর্ট জটিলতা নিরসন করা, কোনটা আসলে ক্রেডিট বা কোনটা ডিসক্রেডিট? জনাব আসিফ সজীব ভাই, এখানে মানে এটা আমি বারবার প্রশ্নটা আসে এবং বারবারই বলছি, যখন আমি দায়িত্ব নেই এবং বোর্ডটা একটু রিকনস্ট্রাক্ট হয় এবং তারা যখন কাজ শুরু করে, আমি নামই বলি যে একজন ডিরেক্টর আছেন নাজমুল আবদিন ফাহিম ভাই, ওনাকে ফাহিম স্যার বলে সবাই ডাকে। তো সাকিব আল হাসান ওনারই খুব পছন্দের শিষ্য আর কি। তো উনি পুরোটা প্রসেস শুরু করেছিলেন, একটা রিকনসিলিয়েশন প্রসেস। এটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে, আমরা দেখেছি। এবং এই প্রসেসটাতে সাকিব আল হাসান নিজেও একমত ছিলেন এবং তিনিও এই প্রসেসটাতে আসছিলেন। আপনার মনে পড়ে কিনা, সাকিব আল হাসান স্টার্টের দিকে তিনি একটা পোস্ট করেছিলেন, তার যেই জুলাই গণঅভ্যুত্থানের সময়কার অবস্থান সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে, এবং সেই পোস্টটা কিন্তু এই প্রসেসেরই অংশ ছিল। এবং নাজমুল আবেদিন ফাহিম ভাই তিনি পুরো প্রসেসটা করছিলেন, এবং আমারও একটা গুডউইলের জায়গা ছিল যে তিনি বাংলাদেশের সেরা অলরাউন্ডার এবং তার অ্যাটলিস্ট বিশ্বের সেরা অবসরে অলরাউন্ডার, যাওয়াটা, বিশ্বের সেরা অলরাউন্ডার, বাংলাদেশের বিশ্বের সেরা জি অলরাউন্ডার, জি ইয়েস, জি বাংলাদেশের সেরা ক্রিকেটার। জি। তো তার অবসরে যাওয়াটা অ্যাটলিস্ট বাংলাদেশের একটা খেলার মধ্য দিয়ে হতে পারে, হুম এবং সেটা একটা প্রসেসের মধ্য দিয়ে, যেহেতু মানুষের অনেক কোশ্চেন আছে। সরকারের প্রথম দিকে তাকে দেশে না ফেরানোর জন্য আন্দোলনও হয়েছে, মিরপুরে অনেক ধরনের দাবি দেওয়া হয়েছে, এবং এই জন্য একটা প্রসেসের মধ্যে দিয়ে সেটা করা, এবং সেটা বিসিবি একটা প্রক্রিয়ার মধ্যে ছিল। কিন্তু এই প্রক্রিয়াটা শেষ পর্যন্ত সাকিব আল হাসানের দিক থেকেই ভঙ্গ করা হলো। তিনি ওই প্রক্রিয়াটা কন্টিনিউ করলেন না, বরং তিনি আওয়ামী লীগকে এন্ডোর্স করাটাকেই উনি বেছে নিলেন। ফলশ্রুতিতে এই প্রক্রিয়াটা কিন্তু আর কাজ করেনি, এবং এই প্রক্রিয়াটা শুধু যে আমি চাইলে বা বিসিবি চাইলে সম্ভব তা না, কিন্তু ওনার নামে যে মামলা আছে বা দুদকে বা হচ্ছে ইয়াতে যা আছে সেটা তো ওনার করতে হবে, জনাব ভুঁইয়া, আমার মনে হয় যে আপনি সাকিব আল হাসানকে আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়া বা শেখ হাসিনাকে জন্মদিনে উইশ করাটা হয়তো আপনি বলতে চাইছেন, কিন্তু সাকিব আল হাসান কিন্তু আসলে ওয়েট করেছিলেন, এবং আমরা তখন শুনেছি যে আপনি এটাকে বাধা, মানে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চাইলেই, ক্রীড়া উপদেষ্টা চাইলেই সাকিব দেশে ফিরতে পারবেন বা দেশে থেকে অবসর নিতে পারবেন, যেটাই ওনার একটা চাওয়া ছিল, ওইটার ক্ষেত্রে আপনি একমাত্র বাধা ছিলেন। পরে আমরা দেখলাম যে আপনি ওটা ক্রেডিটও নিচ্ছেন যে হ্যাঁ আমি বাধা ছিলাম। তো আপনি কি এই বাধাটা, মানে সাকিব আল হাসানের বিরুদ্ধে অভিযোগ থাকলে বা জনগণ থাকলে সেইটা তো আলাদা কথা, কিন্তু আপনি বাধাটা হয়ে কি আসলে, মানে আপনি কি মনে করেন আপনি ঠিকই করেছিলেন? মানে এটা আমি চাইলে যদি, আমি এখন তো বিএনপি সরকার চাচ্ছে, বিএনপি সরকার 3 মাস হতে চলবে, পারছে না কেন? আমি চাইলে যদি সম্ভব হতো তাহলে তো হতো না। এখন আমি আপনি বলছেন যে এটা আপনি তাকে আটকে রাখা। খালেদ ভাই, আমি 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 যদি দেশের প্রধানমন্ত্রী হই, আমি চাইলেও গিয়ে কারণ আমি একটা মামলা থাকলে ওটা উজ্জ্বল করতে কোর্টকে বলতে পারবো না, বা তাকে ওইটা থেকে এই যে দেখেন, বিএনপি চাচ্ছে, বিএনপি সরকার চাচ্ছে, আমরা দেখছি গুডউইল আছে, কিন্তু বিএনপির ক্রীড়া প্রতিমন্ত্রী তিনিও বলছেন যে মামলার বিষয়টা সাকিব আল হাসানকেই ম্যানেজ করে আসতে হবে। এটাও আমারও এটাই পজিশন ছিল একটা সময় পর্যন্ত, কিন্তু যখন আমি দেখলাম তিনি আওয়ামী লীগের রাজনীতিটাই করতে চান, যেটা তিনি এখন বলছেন ঘোষণা দিয়ে, তিনি একটা নিষিদ্ধ সংগঠনের রাজনীতি করতে চান, সেইটা করার সুযোগ, তাকে খেলতে দেওয়ার সুযোগ দেওয়াটা, যদি আপনি বলেন আমার দায়িত্ব ছিল, ঠিক আছে ছিল, কিন্তু তাকে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দেওয়াটা দেশে এনে, দ্যাট ইজ নট মাই ডিউটি, বা এটা করাটাও একটা অপরাধ হবে বাংলাদেশের বিদ্যমান আইনে। সাকিব আল হাসান আওয়ামী লীগের রাজনীতিটা করতে চেয়েছেন কিনা এটা অবশ্য আমি তার ফেসবুক পোস্টে বা তার জন্মদিনে এটাতে আমি বুঝি নাই, মানে না, তিনি রিসেন্টলি একটা সাক্ষাৎকারে ডেইলি স্টারকে বলেছেন যে তিনি রাজনীতিটাই করতে চান ফিউচারে। ওকে, আওয়ামী লীগের রাজনীতি করবেন কিনা সেটা বুঝি না আর কি, মানে আওয়ামী লীগের রাজনীতি করবেন কিনা, রাজনীতি করবেন সেটা বুঝছি আমি। এনসিপিও করতে পারে, স্পষ্টই বলছেন, আমি জানি না, তিনি স্পষ্টই বলেছেন যে, তিনি কিন্তু স্পষ্টই বলেছেন যে আমাদের দলে তো এখন কার্যক্রম নাই, কার্যক্রম যদি আমরা শুরু করতে পারি তাহলে আমি রাজনীতি করব। তো এটা তো আওয়ামী লীগের কথাই বলেছেন। আচ্ছা ঠিক আছে, আমি অত ভালো করে খেয়াল করিনি, যে আরেকজন দর্শকের মতামত আপনাকে শোনাই। তিনি বলছেন যে এ ফ্লোটিং পাইরেট, খালেদ ভাই আপনি যে ডিজিএফআই আর ওয়াকারে ব্যাকআপে আর সিকিউরিটি মাঝে মাঝে এসে কি, আপনি যে ডিজিএফআই আর ওয়াকারের ব্যাকআপে আর সিকিউরিটিতে মাঝে মাঝে দেশে এসে উকিঝুঁকি মারেন, সেটা জেকব মিল্টন ভাই এক্সপোজ করে দিয়েছেন। ভাই বাংলাদেশ আমার দেশ, আমি কদিন পরে আবার যাব, এর জন্য আমার এই মানে হয়। আমি পরবর্তী প্রসঙ্গে যাই, সেটা হলো যে অনেকেই বলে থাকেন বাংলাদেশ যে এবার বিশ্বকাপটা খেলতে পারলো না এবং বিসিবি যে স্বাভাবিকভাবে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না,
বিসিবিতে খেলোয়াড়রা খেলা সিদ্ধান্ত করলো, আপনি তখন ক্রীড়া উপদেষ্টা ছিলেন না, ক্রীড়া উপদেষ্টা ছিলেন হচ্ছে আসিফ নজরুল, কিন্তু অনেকেই মনে করেন যে পুরো ব্যাপারটা মানে বিসিবিকে এক ধরনের সরকারের একেবারে কবজায় নিয়ে আসা। আজকে ফারুক আহমেদ, তো কালকে আমিনুল ইসলাম বুলবুল, পরশুদিন মানে আপনার আমি শুনেছি যে আপনি বিসিবির সভাপতিকে মানা করে দিয়েছেন যে আপনি কালকে চলে যাবেন, কারণ আপনাকে আর আমার ভালো লাগছে না। এটা সম্ভব, কারণ আপনি যেহেতু তাকে পরিচালক পদে বসিয়েছেন। আমিনুল ইসলাম বুলবুল সাহেবের সাক্ষাৎকার শুনেও আমার কাছে মনে হয়েছে যে উনি বিসিবি সভাপতি হয়েছেন কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাকে পছন্দ করেছেন, পিক করেছেন, হ্যান্ড পিক। এইটার ব্যাপারে আপনি আসলে কি বলবেন, যে বিসিবিটাকে পুরোপুরি সরকারিকরণ আগেও আমরা দেখেছি, মানে আপনি প্রথম তা না, কিন্তু আপনার থেকে আমরা এটা আশা করেছিলাম কিনা, বা আপনি এই দায়টা আসলে নেবেন কিনা, এবং খেলা যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারলো না এইটার দায়টাও অনেকে আপনাকে দেন যে বিসিবিটাই একটা ঝামেলার জায়গা ছিল। দেখেন, এখনো যদি আপনি বলেন বাংলাদেশ ক্রিকেট দল ভালো খেলছে না, এটার দায় আমার, তাহলে বলতে পারেন। কিন্তু তখন আমি সরকারে ছিলাম না, তখন আসিফ স্যার ছিলেন মন্ত্রণালয়ের দায়িত্বে, এবং তখন আমার যতটুকু কথা হয়েছে বা আমার থেকে যারা পরামর্শ চেয়েছে, আমি তাদেরকে বলেছি যে খেলাটা উচিত বাংলাদেশের, না হলে এটা বাংলাদেশের জন্য ক্ষতি হবে। এটা কিভাবে মিনিমাইজ করে খেলা যায়, আর যদি কোনোভাবেই পসিবল না হয়, এটা যেহেতু আমাদের একটা আত্মসম্মানের জায়গায় বিষয়টা চলে এসেছিল, এবং আমিও মনে করি ক্রিকেট ডিপ্লোমেসির জায়গা থেকে ভারতকেও একটা ধাক্কা দেওয়া প্রয়োজন ছিল, যে ক্রিকেটে আপনি ভারত যা ডিসাইড করবে দ্যাট ইজ নট ফাইনাল। এবং এই যে এই ক্ষোভটা কিন্তু বাংলাদেশের একার না, এটা অস্ট্রেলিয়ারও আছে, এটা ইংল্যান্ডেরও আছে, এটা পাকিস্তানের তো আছেই, এবং আফগানিস্তানের আছে, বাকিদেরও আছে, যে ভারত ক্রিকেটের মধ্যে একা অভিভাবকত্ব, একা যে এক ধরনের পোদ্দারি করার স্বভাব, এটা তাদেরকে একটা ধাক্কা দেওয়া প্রয়োজন ছিল, এবং এর মাধ্যমে এটা হয়েছে বলে আমি মনে করি। সরকারিকরণের কথা আমি একটু বলি যে বিশ্ব বাজারে আসলে এই যে আইসিসি, ফিফা, এদের মতো সংস্থাগুলি আসলে কিন্তু মূলত টাকাই নিয়ন্ত্রণ করে, মানে যেই দলে দর্শক বেশি, বিজ্ঞাপন বেশি, এইটা বেশি। একসময় অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের একদম কবজায় আইসিসি ছিল, এখন ইন্ডিয়াতে বিভিন্ন রকম টুর্নামেন্টের কারণে ইন্ডিয়া এখন কবজায়, কিন্তু সেইটা তো হচ্ছে বাণিজ্যিক বা আর্থিক একটা সিদ্ধান্ত। আপনি মন্ত্রণালয় চালিয়েছেন, আপনি আরো ভালো বলতে পারবেন এই ক্ষেত্রে। আপনি প্রসঙ্গটাতে আসছিলেন যে মানে এই বিসিবিকে একপাক্ষিক বা সরকারিকরণ করার ক্ষেত্রে আপনার ভূমিকাটা কি তখন এত বেশি জরুরি ছিল, যে বা আপনি হস্তক্ষেপটা যদি বলি, এবং সেই হস্তক্ষেপটা কেউ কেউ বলে থাকেন যে এই ভারতীয় আধিপত্যবাদ ঠেকানোর নাম করে বা অন্য কোনো নাম দিয়ে আপনি এটা করেছেন? না, দেখেন, প্রসেসটা দেখেন। আপনি যখন ফারুক আহমেদ আসলেন, তখন বিসিবিতে প্রেসিডেন্ট ছিল না, তো দায়িত্বরত উপদেষ্টা হিসেবে আমাকেই দেখতে হবে যে প্রেসিডেন্টটা কে হবেন এবং কিভাবে হবেন, প্রসেসটা দেখতে হবে। আগের বোর্ডটা কিন্তু আমরা ভাঙতে পারিনি, বিএনপি সরকার এসে যদিও অনিয়মতান্ত্রিক ভাবে বোর্ডটা ভেঙে দিয়েছে, আগের বোর্ড কিন্তু আমরা ভাঙতে পারিনি। 15 জন ডিরেক্টর পালিয়ে গেছেন, 8 জন ছিলেন উপস্থিত, 10 জন ছিলেন, 2 জন পদত্যাগ করেছেন, আর 8 জন ছিলেন উপস্থিত। 8 জন দিয়ে আমাদের চালাতে হয়েছে। কারণ হচ্ছে এটা এটা সরকার করতে পারে না, চাইলে তখন আমরা এই যে এখন নিয়ম বহির্ভূত ভাবে যেভাবে ভাঙা হইলো, এই প্রসেসে তো যাওয়া যেত। তো আমরা এই বিসিবির স্বায়ত্তশাসনটা ধরে রাখার মধ্য দিয়েই রিফরমেশনটা করতে চেয়েছি। ফলে সরকারের যেই দুইজনকে মনোনয়ন দেওয়ার সুযোগ আছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ফারুক আহমেদ এবং আবেদিন ফাহিমকে তখন বোর্ডের ডিরেক্টর করা হয়। বোর্ডের বাকি ডিরেক্টররা ভোট দিয়ে সেখান থেকে একজনকে প্রেসিডেন্ট করেন, এবং পরের বারও কিন্তু সরকারের যে মনোনয়নের যে সুযোগটা আছে সেটা কাজে লাগিয়েই কিন্তু পরের বারও বুলবুল সাহেবকে আনা হয়। তো কিন্তু এই যে সরকারিকরণ বা দলীয়করণ তো বলা যাবে না, কারণ আমার দলের বা আমার সম্পৃক্ত কেউই বোর্ডে আমার সময় আসতে পারে নাই বা আসার আগ্রহ দেখালো। আমি নীতিগত জায়গা থেকে, কারণ বিরাজনীতিকরণটা ছিল আমার একটা মোটো, স্পোর্টসে ডিপলিটিসাইজেশন, সেই জায়গা থেকে কাউকে আসতে সাপোর্ট করি নাই, কিংবা কাউকে আসার ক্ষেত্রে আমি বাধা দিয়েছি বা তাদেরকে অনুৎসাহিত করেছি। সরকারিকরণের সেটা আমরা এই ডিউ সরকারের যতটুকু এখতিয়ার আছে সেই এখতিয়ারটা কাজে লাগিয়ে ডিউ প্রসেসের মধ্য দিয়ে সেটা করা হয়েছে। এটা এমন না যে বোর্ডের উপরে চাপিয়ে দেওয়া, জোর করা, এবং সেটা আইসিসির সাথে কমিউনিকেশনের মাধ্যমে প্রপার প্রসেসের মধ্য দিয়েই করা হয়েছে। এবং সরকারকে তখন ডিসিশন নিতে হতো, ডিসিশন না নিলে বোর্ড খালি পড়ে থাকতো, বোর্ডের প্রেসিডেন্ট পালিয়ে গেছে, প্রেসিডেন্ট পদত্যাগ করেছে, তো এটা তো থাকতে পারে না। আপনি যখন সরকারে থাকেন, ইউ হ্যাভ টু গভর্ন, মানে ইউ হ্যাভ টু টেক ডিসিশনস। বিসিবির ইলেকশনটা, মানে সর্বশেষ ইলেকশনটা যেটার ক্ষেত্রে সেইটা সম্পর্কে আপনি আসলে কি বলবেন, যে মানে বিসিবির ইলেকশনে যেটা, এটা বিসিবির প্রথম ইলেকশন যেটা একদম 100% অ্যাজ পার বিসিবির কনস্টিটিউশন এন্ড আইসিসি গাইডলাইন অনুযায়ী হয়েছে। বিসিবিতে এর আগে একবারও আইসিসির গাইডলাইন এবং বিসিবির যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশন অনুযায়ী ইলেকশন হয় নাই। এর আগে যতবার কাউন্সিলর আসছে, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগের জেলা সভাপতিকে কাউন্সিলর করে পাঠানো হয়েছে, বিএনপি যখন ক্ষমতা ছিল তখন বিএনপি জেলা সভাপতিকে কাউন্সিলর করে পাঠানো হয়েছে, যখন স্বৈরাচারের ছিল তখন
তাদের পছন্দের লোককে না কাউন্সিলর সেইটাও করে নিয়মের পাঠানো মধ্যেই হয়েছে। করা হয়েছে, But- নিয়মের বাইরে না, মানে না, সেটা নিয়ম- আপনি যে সেটা- নিয়মের মধ্যে সেটা- করতেছেন। এইবারের সাথে সেটা নিয়মের পার্থক্য মধ্যে হচ্ছে যে করা হয় নাই খালেদ ভাই, যে নিয়মের মধ্যে সেটা করা হয়। নিয়মের মধ্যে করা হয় নাই, কারণ আমি বলি বিসিবির কনস্টিটিউশনে লেখা আছে যে আপনি স্পোর্টস কমিটির বাইরে কাউকে আপনি কাউন্সিলর করতে পারবেন না। তো যে জেলার সভাপতি আওয়ামী লীগের বা বিএনপির, সে তো স্পোর্টস কমিটির কেউ না, তো তাকে তো কাউন্সিলর করা হয়েছে, বাট সেটা কেউ চ্যালেঞ্জ করে নাই তখন, আর বা চ্যালেঞ্জ করার সাহস পায় নাই। বাট আমার সময় আমি অ্যাজ পার কনস্টিটিউশন কাউন্সিলর আনার চেষ্টা করেছি, এবং সেখানেই প্রথম বিরোধটা তৈরি হয়েছে, যখন ডিসির সাথে পরামর্শ করে বা সুপারিশ করে বিএনপির একজন বড় নেতার নাম সেখান থেকে পাঠানো হইলো, যখন সেটা মন্ত্রণালয় অ্যাকসেপ্ট করলো না বিসিবির কনস্টিটিউশন অনুযায়ী, বা বিসিবি অ্যাকসেপ্ট করলো না তার কনস্টিটিউশনে যেটা আছে যে স্পোর্টস কমিটি থেকে পাঠাতে হবে, তখনই কিন্তু বিরোধটা তৈরি হয়। তখনই কিন্তু বিএনপি নেতারা রাগ করেন যে আমার ছেলের নামটা দিল, নামটা বিসিবি অ্যাকসেপ্ট করলো না, এটা আসিফ মাহমুদের জন্য হয়েছে। বাট এটা তো বিসিবির কনস্টিটিউশনে লেখা আছে যে আপনি স্পোর্টস কমিটির বাইরে কাউকে